বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলেই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলা দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক এবং কলামিস্ট সোহরাব হাসান। আমার ডানে রয়েছেন একজন চিকিৎসক এবং রাজনীতিক প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন অনেকদিন ধরে। একই সঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, তারও নেতৃত্বে আছেন এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্যানেলের সদস্য। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। ডক্টর শামীম, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়। সেই জন্যে মিস্টার সোহরাব হাসান, আপনার কাছে একটু শুনতে চাই যে দেশে এখন প্রায় প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ঘটে চলেছে একটার পর একটা, এবং সংবাদ মাধ্যমের, বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে ইতিহাস বা ট্রেন্ড, তাতে করে কন্টিনিউটিটা বজায় রাখাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। একটা ঘটনা এমন সামনে আসছে যে পেছনের ঘটনা আমরা ভুলেও যাই অনেক সময়, বা জনগণকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি না। বাট আমি ঘটনাগুলো যদি আপনার কাছ থেকে বুঝতে চাই, ধরেন এই যে ঢাকায় পিটফোর্ড একটা ঘটনা ঘটলো, দেশের অন্যান্য প্রান্ত একটা ঘটনা ঘটলো, হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের কথা আমি বলছি। তারপরে গোপালগঞ্জ থেকে সেটা বিস্তৃত হলো কক্সবাজার, চট্টগ্রাম, নানান জায়গায় নানাভাবে। তারপরে এই যে বিমান দুর্ঘটনা এবং দুর্ঘটনা উত্তর যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আসলে কোন পথে হাঁটছে বাংলাদেশ বা কোথায় যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, আমার শামীম ভাইকে শুভেচ্ছা। আসলে কি বাংলাদেশ কোনো পথে হাঁটছে, না পথ হারা? আমার তো মনে হচ্ছে পথ হারা। 24-এর 5 আগস্টের ক্ষমতার পালাবদল বা রাজনৈতিক পালাবদলের পর রাজনীতিতে অন্তত বা সমাজ জীবনেও এত অঘটন ঘটার কথা ছিল না। একটা সুস্থ ধারায় রাজনীতি চলবে, গণতন্ত্র অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেটি পুরোপুরি না হলেও অনেকাংশে পূরণ হবে। কিন্তু গত 1 বছরে মানুষ কিন্তু হতাশ হয়েছে। আপনি যে অঘটনগুলোর কথা বললেন, তার বাইরেও প্রতিদিনই মব ভায়োলেন্স থেকে শুরু করে ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ, এ ধরনের গুরুতর অপরাধের শিকার সাধারণ মানুষ, বিভিন্ন পর্যায়ের মানুষ, ব্যবসায়ী এবং শ্রমজীবী মানুষ। তো এই অর্থাৎ একটি রাষ্ট্রে যখন সুশাসন থাকে, আইনের শাসন থাকে, সুস্থ রাজনীতি থাকে, তখন এগুলো ঘটার কথা না। আপনি মিটফোর্ডের কথা বলছিলেন। মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কি হয়ে গেল রাজনীতিতে? যারা একসঙ্গে একযোগে আন্দোলন করেছে, তারা পরস্পর এমন তীব্র ভাষায় আক্রমণ করেছে, এমন শব্দ উচ্চারণ করেছে, যেটা আমাদের এই কলুষিত রাজনীতিতেও, এমনকি 5 আগস্টের আগের যে কলুষিত রাজনীতিতেও এই শব্দগুলো ব্যবহৃত হয়নি। মানে এটা একটা কি বলবো বিস্ময়কর, মানে একটা হতবাক হওয়ার মতো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আমাদের ন্যূনতম মনুষ্যত্ববোধ, ন্যূনতম বিবেক, ন্যূনতম ন্যূনতম সহনশীলতা, ন্যূনতম রুচিবোধ থাকবে না। আমরা সব কিছুই রাজনীতির কাছে পরাজিত হবে, সব কিছু রাজনীতির দলীয় এবং ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করব। এবং এটা কোনো একটি পক্ষ না, পরস্পর 1, 2, 3 যতগুলো পক্ষ আছে সবাই সবাইকে। এবং এক ধরনের আওয়ামী লীগ শাসনের আমলের একটা ছিল যে সব কিছুকে স্তব্ধ করে দেওয়ার, কণ্ঠ রোধ করার। এখন তো হচ্ছে যে কণ্ঠ এমনভাবে বিস্ফোরিত হচ্ছে যে মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তিত, মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে, মানুষরা কোথাও ভরসা রাখতে পারছে না। এটি হচ্ছে রাজনৈতিক অসুস্থতার চর্চাটা অনেক বেড়েছে, এবং সবারই এর পিছনে একটা সরকারের নিয়ন্ত্রণহীনতা, সরকারের শাসনহীনতা, সরকারের সিদ্ধান্তহীনতা। এত বড় একটা ট্র্যাজেডি, সরকার জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে, তারপর পরীক্ষা হয় কী করে? এবং সেই সিদ্ধান্ত হলো রাত 3টায়। আজকে যত অঘটন ঘটেছে
এর দায় তো সরকার এড়াতে পারে না, কারণ সচিবালয় বিশেষ করে আমরা ধরে নেই যে মাইলস্টোন বিদ্যালয়ে যেটা হয়েছে, আর সেখানকার শিক্ষার্থীদের তাৎক্ষণিক ক্ষোভ, বিক্ষোভ, বেদনা তার একটা বহিঃপ্রকাশ। কিন্তু এই পরীক্ষার্থীরা তারা হলে যেয়ে জানলেন, কেন্দ্রে যেয়ে জানলেন যে তাতে পরীক্ষা স্থগিত, অভিভাবকরা জানলেন, এটা তো মেনে নেওয়ার কথা না। আধুনিক তথ্য প্রযুক্তি, আপনি টেলিভিশন, পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো কিছু ব্যবহার করে এটি ঘোষণা দেওয়া যেত, কিন্তু দেয়া হয়নি। সিদ্ধান্ত কে নেয়? আর সুতরাং এক ধরনের কী বলে, মানুষ কিন্তু খুবই এতদিন হতাশ ছিল, এখন ক্ষুব্ধ। কার্নাল সচিবালয়ে এই ঘটনা ঘটতে না, এমনকি মাইলস্টোন স্কুলে যা ঘটেছে, দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব অনেক ঘন্টা সেখানে আটকা পড়েছিলেন, অবরুদ্ধ ছিলেন। পরবর্তীকালে তারা পুলিশ প্রহারে বেরিয়ে আসছেন। মানে সুতরাং এক ধরনের আমরা এখন উপদেষ্টাদের পুলিশ প্রহরায় বেরোতে হয়। এখন এনসিপির নেতাদের সেনাবাহিনীর সাজোয়া গাড়িতে করে যারা জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং তারাই সব করেছেন বলে দাবিদার। গণ অভ্যুত্থানে এতগুলো জীবন, এতগুলো মানুষ প্রাণ দিল, এই ত্যাগের মূল্য কি? তারা তো একটা সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছিল, তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চেয়েছিল, এবং তারা চেয়েছিল দেশটা সুন্দর মতো শাসন, সুন্দর মতো চলবে, কিন্তু সেটা চলছে না। কেন চলছে না? এর জবাব কিন্তু যারা দেশ পরিচালনা করছেন তাদের কাছ থেকেই আদায় করা উচিত, তাদেরই জবাবদিহি করার কথা, কিন্তু করবেন কিনা আমরা জানি না। প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমদ শামীম, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার অবজারভেশন কি, যে একটার পর একটা ঘটনা ঘটছে এবং গোটা দেশের রাজনীতি, সমাজ, অর্থনীতি সবটাই একটা অনিশ্চয়তার মধ্যে, স্থবিরতার মধ্যে, অচল অবস্থার মধ্যে আছে। আপনি কি একমত কিনা বা কীভাবে দেখেন? হ্যাঁ, অবশ্যই আমি একমত। আমার নিজস্ব কিছু অবজারভেশনস আছে। যেভাবে সৌরভ ভাইকে অনেক ধন্যবাদ, একটু কথা বললেন যে এই মাত্র 1 বছরের মাথায় এরকম কেন হবে, এরকম কেন হবে মানে হচ্ছে সবাই ক্রেডিট নেওয়াতে ব্যস্ত। এই যে গণ অভ্যুত্থানটা যারা যারা করেছে তাদের সকলের যদি আমরা ক্রেডিটগুলো সকলভাবে দিতাম আমরা, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। যে কোনো জিনিস হলেই, কারণ আমরা 71-এর যুদ্ধ হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, অনেকগুলো ঘটনা আমাদের জাতীয় জীবনে ঘটেছে। এই সময় আমরা অনেক বীর পেয়েছি, কিন্তু সেই বীরত্বটা দীর্ঘদিন তার নামটার প্রতি সুবিচার তারা করতে পারেননি। 71-এর যুদ্ধের পরে অনেক বড় বড় ছাত্রনেতা ছিলেন যারা পরবর্তীকালে খলনায়কে পরিণত হয়েছিলেন। 90-এর গণ অভ্যুত্থানের মধ্যেও যারা একেবারে বিশাল বিশাল পজিশন ছিলেন, তাদেরও অনেকেও এখন কালের গর্ভে হারিয়ে গেছেন। আর মাত্র 1 বছরের মধ্যে যারা মনে করছেন যে এই হঠাৎ করে পাওয়া নেতৃত্ব যারা পেয়েছেন, তারা যদি এইভাবে অ্যাক্ট করতে থাকেন, যেটা জিল্লুর ভাই বললেন যে এখন সেনাবাহিনীর সহায়তা লাগে, পুলিশের সহায়তা লাগে এখনই থাকা অবস্থায়, ক্ষমতায় থাকা অবস্থায়, তো ভবিষ্যতে কি হবে এটা আমরা অনুমান করতে পারি। তো আমি মনে করি যেহেতু এখন একটু ঐক্যের সময়, আমরা এত বড় একটা দানবীয় গোষ্ঠীকে বিতরণ করেছি, আমরা যদি একটু সহনশীলতা দেখাতে পারতাম তাহলে মনে হয় আমরা অনেক ভালো বোধ করতে পারতাম। আমরা সব ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি। বিএনপি চেষ্টা করছে তাদেরকে, কারণ বিএনপি যেভাবে আন্দোলনে ইনভলভ ছিল প্রত্যেকটা ক্ষেত্রে, আমি সরাসরি ইনভলভ ছিলাম অনেক কিছুতে, এবং আমরা খুব ভালো করে জানি যে আমরা প্রথম দিকটা যাতে আমাদের নাম ঢুকলে, যাতে আমাদের নাম জড়িত হলেই যাতে আন্দোলনটা অন্যভাবে মানে নাম না পায় বা অন্যভাবে মাত্রা না পায়, সেজন্য আমরা আমাদের নামটাকে একটু দূরে রাখারই চেষ্টা করেছিলাম, অনেককে এগিয়ে দিয়েছিলাম। কিন্তু যুদ্ধটা আমরা করেছিলাম, কিন্তু আমরা করেছি যুদ্ধ, আমাদের সাথে নতুন যারা করেছে তারা তো অবশ্যই করেছে, এবং তাদের প্রতি সাধুবাদ, স্যালুট সবসময় থাকবে। সবচেয়ে বড় কথা, আমজনতা কিন্তু ইনভলভ হয়ে গিয়েছিল। তো কিন্তু ক্রেডিটটা শুধু একটা গোষ্ঠী নিচ্ছে, সেটা আসলে আমার মনে হয় সকল গণ্ডগোলের সূত্র। আমরা সবাই যার যার ক্ষেত্রে যার যার জায়গা থেকে আসলে চেষ্টা করেছে তার অবদান রাখার জন্য এই অভ্যুত্থানে। তো সবাই যদি অবদানটাকে আমরা একটু স্বীকার করে নিতাম, এখন যদি এটা কেন্দ্রীভূতভাবে আমরাই করেছি করি, তাহলে আসলে অন্য গোষ্ঠীগুলো আসলে এখানের মধ্যে আহত হয়, এবং মাঝে মাঝে যারা অপরচুনিস্টিক আছে তারা আসলে মাথাচাড়া দিয়ে ওঠে, এবং সেটাই ঘটছে এখন। এবং আমার ভালো লাগছে না, একজন সাধারণ নাগরিক হিসাবে এটা ভালো লাগছে না। এখন বরঞ্চ আমরা আরও অনেক বেশি যে সুযোগটা আমরা পেয়েছিলাম, সেই সুযোগটা বারবার দেশের মানুষ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ পাই, সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারি না।
আমি আশা করব এবারের সুযোগটা আমরা যত ধরনের হটকারিতাই থাকুক না কেন, যত ধরনের উস্কানিই থাকুক না কেন, আমরা আসলে অনেক, যেহেতু আমাদের স্বাধীনতা 53-54 বছর পার হয়ে গেছে, অনেক ম্যাচিউরড মানুষ, অনেক শিক্ষিত মানুষ, অনেক মাথাওয়ালা মানুষ আছে পিছনে, তারা আসলে এই ধরনের উস্কানিতে পা দিবেন না এবং মানুষদেরকে বোঝাবেন যারা বেশি বেশি করছে। আসলে ক্ষমতা এমন একটা মোহ, ক্ষমতাটা অনেকে অল্প সময় পেয়ে গেলে আসলে চেয়ারের ওজনটা বুঝতে পারেন না আর কি। আমরা একটা কথা বলি, যদি বেবি ট্যাক্সির মধ্যে ট্রাকের ইঞ্জিন বসিয়ে দেয় তাহলে বেবি ট্যাক্সি হলো না, ট্রাক হলো না। অনেক ক্ষেত্রে আমাদের সকল মন্ত্রণালয় বা সব জায়গার মধ্যে চালকের আসনে আসলে তাদের ক্ষমতা বেবি ট্যাক্সির মতো, কিন্তু আসলে ইঞ্জিন বসিয়ে দিয়েছে ট্রাকের মতো করে, যে কারণে এই মিসম্যাচটা হচ্ছে। আমরা মনে এই দিকটা আর একটু ভাবতে পারি, ভেবে আমি খুবই মানে আশাবাদী এই ক্ষেত্রে। বিএনপি খুবই ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে। বিএনপি হাজার রকমের উস্কানিতেও কিন্তু আসলে গা দিচ্ছে না, কারণ আমরা জানি আমরা মাটি ও মানুষের দল, আমরা জানি যে আমরা কিভাবে মানুষের পালসটা বুঝতে হয়। বিএনপি বা জাতীয়তাবাদী শক্তি কখনো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কিছু করে নাই, সেই জন্যই এত বড় দলটা এই এত দানবীয় শক্তিও ভাঙতে পারেনি এবং আমাদের কিছুই করতে পারেনি। আমরা দিন দিন শক্তি ক্ষয় না, শক্তি বৃদ্ধি করেছি এবং আমরা আসলে এখন অবজার্ভ করছি পুরো জিনিস, এবং আমরা এখনও বলছি আপনারা সবাই ঐক্যের পথে আসেন, ভালো থাকেন, আপনারা ভালো থাকবেন, আমরা তো অবশ্যই ভালো থাকবো, দেশটাকে নতুন করে নির্মাণ করবো। মিস্টার সোহরাব হোসেন, আপনি শুনছিলেন এবং বিএনপি সম্পর্কে ডক্টর শামীম যেটা বলছিলেন, আপনার কোনো অবজারভেশন বর্তমান পরিস্থিতি থাকলে আপনি করবেন, কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে এই আন্দোলনের জুলাই আগস্টের অভ্যুত্থানের নেতৃত্বের যারা দাবিদার, সবচেয়ে বেশি যারা দাবি করছে, আমরা যদি সেটা যথার্থ বলে মেনে নিই বা ধরে নিই যে তারাই আসলে মূল নেতা, তাহলে বুঝতে হবে মানে তারা যথেষ্ট পরিমাণে ম্যাচিউরড ইন পলিটিক্যাল অ্যাফেয়ার্স। সো আফটার দ্য ইভেন্ট গত 11 মাসে আমরা যা দেখলাম তাদের কাছ থেকে, তাদের কথাবার্তা, আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, এবং সাধারণভাবে আমরা রাজনীতিকদের সম্পর্কে যেসব কথাবার্তা শুনতে অভ্যস্ত, চাঁদাবাজি, দুর্নীতি, প্রমোশন, নিয়োগ, বদলি, বাণিজ্য, নানান কিছু, তাদের বিরুদ্ধে সব রকমের অভিযোগই ইতিমধ্যেই শোনা যাচ্ছে, নৈতিক স্খলনের অভিযোগও শোনা যাচ্ছে, এবং পলিটিক্সে যে ধরনের সহনশীলতা, যে ধরনের আচার আচরণ সংস্কৃতি থাকা দরকার, তার লেশমাত্র তাদের মধ্যে নেই বলে অনেকে মনে করেন। সেক্ষেত্রে ওই যে দাবিদার, ওই যে অত বড় একটা অভ্যুত্থানের নেতৃত্বের যারা দাবিদার, এটা কি আসলে ম্যাচ করে তাদের এই আচরণের সঙ্গে, নাকি ওটা একটা ফাঁকা পুলি বা ফাঁপা পুলি ছিল? না, অবশ্যই এটি সামঞ্জস্যপূর্ণ নয়, কিন্তু তার আগে ডক্টর শামীম যেসব কথা বলেছেন, এটি শুধু বলা যাবে না যে একটা বা দুটো দল করেছে, সবার মধ্যেই এই প্রবণতাটা আছে অন্যের চোখে ধুলি দিয়ে নিজের সান্ত্বনা পাওয়া বা নিজে স্বস্তি পাওয়া। আমি বলি, আজকে যে কোনো বিএনপির যে কোনো জনসভায় প্রধান এখন লক্ষ্য কিন্তু জামাত ইসলাম। জামাত লক্ষ্য হতে পারবে না তা না, জামাতের এই যে বিশাল সমাবেশ হলো, সেখানে সরকার নিয়ে খুব একটা কথাবার্তা নেই, বেশিরভাগ কথা এবং তার লক্ষ্যবস্তু ছিল বিএনপি, যে আমরা স্বৈরাচারকে সরিয়েছি, এখন চাঁদাবাজদের সরাতে হবে। তাহলে কাকে লক্ষ্য করে বলছেন এই কথাগুলো জানেন। আর এনসিপি তো যে কোনো কথাই তারা মনে করে যে এখন বিএনপি তাদের পথের কাঁটা। এখন এই যে সবাই যদি পথের কাঁটা ভাবে পরস্পরকে, তাহলে আমরা কিভাবে এগোবো, আমরা কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, কিভাবে নির্বাচনটা হবে। এখন যে পরিস্থিতি, বেশিরভাগ দল এবং বিএনপিও স্বীকার করবে যে এখন যে পরিবেশ পরিস্থিতি, তাতে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করা কঠিন। অসম্ভব কিনা জানি না, কিন্তু কঠিন। এবং আগামী কয়েক মাসে পরিস্থিতি এর চেয়ে ভালো হবে এর সম্ভাবনা দেখি না। সুতরাং এক ধরনের, এবং আপনি যে পক্ষের কথা বললেন, তারা কিন্তু একটা নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, নতুন সংবিধান, নতুন সব কিছু নতুন করতে চাইলেন, কিন্তু তাদের আচরণ, তাদের ভাষাভঙ্গিতে কিন্তু নতুনত্ব নেই, বরং পুরনোদের সঙ্গে একটা পাল্লার, একটা প্রতিযোগিতার আছে। কোনো কোনো ক্ষেত্রে পুরনোদের চেয়ে এগিয়েও গেছেন, এবং কোথাও কোথাও এগিয়ে আছে, এবং এক পক্ষ প্রতিযোগিতা করলে আরেক পক্ষ কিন্তু বসে থাকবে না, সুতরাং তারাও প্রতিযোগিতা করছে। সুতরাং এক ধরনের অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আমাদের রাজনীতি এই মুহূর্তে মানে ঘুরপাক খাচ্ছে। এখন এর থেকে বেরিয়ে যাওয়ার, এবং সরকারের ভূমিকা অনেক ক্ষেত্রে
বা কিছু কিছু ক্ষেত্রে কোথাও মনে হয় যে সরকার সিদ্ধান্ত নিতে পারছে না, অথবা কোনো সিদ্ধান্ত নিচ্ছে না যাতে সরকার যেটা চায় না সেটা সেই পক্ষ যে সরকার যে পক্ষ লাভবান হোক চায় না, সেখানে সরকার সিদ্ধান্ত নেয় না। আর সরকার সেখানে সিদ্ধান্ত নেয় যেখানে মনে করে যে সরকার যাকে সুবিধা দিতে চায় সেই পক্ষ জয়ী হবে। সুতরাং এক ধরনের এই সরকার তো কোনো দলীয় সরকার না, এই সরকার তো কারো পক্ষে থাকার কথা, বিপক্ষেও থাকার কথা না, পক্ষপাত থাকার কথা না, নিরপেক্ষ বস্তুনিষ্ঠ থাকবে, সত্য ধারণ করবে, গণতন্ত্র ধারণ করবে, আইনের শাসন ধারণ করবে। কিন্তু সেটাকে সরকার পারছে? স্বরাষ্ট্র উপদেষ্টার যেসব বক্তব্য বিবৃতি আমরা দেখি, তাতে একটা মানে আমরা তো রাজনৈতিক সরকারের মন্ত্রীদের নিয়ে নানা রকম হাসি তামাশাও করতাম, ঠাট্টা মশকরা করতাম যে তারা কি। তো এখানে এই সরকারের তো উপদেষ্টাদের মধ্যে সেই দায়িত্বশীলতা, সেই সংবেদনশীলতাও, অনেকের মধ্যে সংবেদনশীলতাও নেই, এবং তারা বেশ চড়া ভাষায় কথা বলেন, অসহিষ্ণুতাও প্রকাশ পায় কারো কারো ভাষায়। সুতরাং এটা এক ধরনের বলবো যে সরকার এক ধরনের দিকভ্রষ্ট হয়ে গেছে এবং রাজনৈতিক দলগুলোর আস্থা হারিয়েছে। এখন কি এমনকি যে পক্ষের প্রতি সরকারের পক্ষপাত বা তাদের অনুরাগ বলে অভিযোগ ছিল বা এতদিন রাজনৈতিক অঙ্গনে বলাবলি ছিল, সেই পক্ষ কিন্তু সরকারের প্রতি এখন অসন্তুষ্ট। তারাও বলছে সরকার তো অমুকের পক্ষে। সেটা বলছে কি বলার জন্য, মানে এটা কি তাদের কৌশলের অংশ কিনা সেটাও একটা বড় প্রশ্ন। তারা কি মিন করছে কিনা যে এই সরকার আরো বেশি সরকারের তাদের পক্ষে আরো বেশি সরকারের পক্ষপাত চায় বা তাদের অনুকূলে আর সিদ্ধান্ত নেক, এটা হতে পারে। আচ্ছা, নিরাপত্তা আমি মনে করি পক্ষ বিপক্ষ যে সবার নিরাপত্তা দেওয়া এটা সরকারের দায়িত্ব। গোপালগঞ্জে যদি তাদের নিরাপত্তা দিয়েছে এবং তারা সেনাবাহিনীর সাজোয়া জানে এসেছে, এটাকে আমি করি না, কিন্তু এই গোপালগঞ্জের ঘটনাটিকে এড়ানো যেত না। আলোচনা হচ্ছে যে মাইলস্টোনে যে বিমান বিধ্বস্তে এতগুলো শিশু মারা গেল, এই মৃত্যুকে এড়ানো যেত না। এটা সহজ ছিল। বিমান এরকম কী বলে প্রশিক্ষণ বিমান বহু দেশে, আমাদের দেশেও এর আগে দুর্ঘটনায় পড়েছে, পাইলট মারা গেছে, অথবা কোথাও কোনো ক্ষেত্রে পাইলট জীবিত বেঁচে এসেছেন। কিন্তু একটা সামরিক বিমান স্কুলের মধ্যে পড়বে, মানে, এবং সেই স্কুলের বাচ্চারা যখন ক্লাস দিচ্ছিল অথবা ক্লাস থেকে বেরিয়ে আসছিল, তারা এভাবে মানে মৃত্যুর মুখোমুখি হবে এভাবে। এবং দেখেছেন যে আমাদের কী বলে প্রস্তুতি, আমাদের দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি এত ভঙ্গুর যে পুরো শরীর জ্বলে গেছে, তাকে হাঁটিয়ে নেওয়া হচ্ছে, তাকে কোলে করে নিয়ে নিচ্ছে, কোথাও হয়তো স্ট্রেচার পাওয়া গেছে, পাওয়া যায়নি। মানে এই ঘটনার পর সরকারের যে সংবেদনশীলতা, যে ধরনের আবেগ থাকার কথা বা ঘটনার জনগণকে জানানোর যে মানে আপডেট করার, জনগণকে জানানোর যে অবস্থান থাকা দরকার, সেটি সরকারের মধ্যে আমরা দেখতে পাইনি, যে কারণে মানুষ কিন্তু ক্ষুব্ধ। হয়তো মৃত্যুর যে সংখ্যা সরকার বলছে এটাই ঠিক, কিন্তু মানুষ এটা বিশ্বাস করছে না। এই যে সরকার বিশ্বাস হারিয়েছে, এটি আপনি দেখেছেন যে আওয়ামী লীগের 16 বছরে সবই যে তারা ভুল বলেছে, অসত্য তথ্য দিয়েছে তা না। যেটা অসত্য দিয়েছে সেটা তো বিশ্বাসই করেনি, যেটা সত্য তথ্য দিয়েছে সেটাও বিশ্বাস করেনি। এখন কিন্তু পরিস্থিতিটা সেদিকে যাচ্ছে। সরকার যদি এখনই সজাগ না হয় তাহলে তারা নিয়ন্ত্রণ রাখতে পারবে কিনা, একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা, এটা প্রত্যেকের মধ্যে সন্দেহ। এটা যারা নির্বাচনে অংশীজন তারা সন্দেহ করে, রাজনৈতিক দলগুলো সন্দেহ করে, ভোটাররা সন্দেহ করে, নাগরিক সমাজ সন্দেহ করে। এবং আমরা সংবাদ মাধ্যমে সব খবর পাই না, কিন্তু তারপরও যেটুকু পাই সেটা কিন্তু সরকারের পক্ষে না, অনুকূলে নয়। সরকার তো এখানে কোনো পক্ষ না। আপনি যেটা বলছেন যে ইলেকশনের পরিবেশ নাই বা এটা নাই, এটা আমি বিশ্বাসই করতে পারছি। সরকারের কাজটা যে ফোকাসটা নষ্ট করে ফেলেছে। ফোকাস থাকতে হবে। তো আমি এত কিছু দিন আমার কাজ হচ্ছে, আমি এই এত জনসমর্থন নিয়ে সবাই সাপোর্ট করছে,
সরকার তো কোনো পক্ষ হওয়ার কথা না, সরকার তো অনেক ভালোভাবে নির্বাচনটা অনুষ্ঠিত করতে পারে। কিন্তু পারসেপশন তো সরকার অনেকেই মনে করে যে সরকার তো একটা পক্ষ নিয়ে নিয়ে আমি সেটাই বলছি, কথা আমি সেখানেই বলছি, ফোকাসটা যদি থাকে যে আমি নির্বাচনটা করবো তাহলে কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না। সকল শক্তি যদি এক জায়গায় আনি কি সমস্যা, আমি কোনো সমস্যা দেখি না। কিন্তু এটার নিয়তটা ঠিক নাই বলে আমার মনে হচ্ছে, যে নিয়ত যদি ঠিক না থাকে তাহলে সরকারের ক্রেডিবিলিটি আপনি যে বলছেন দিনকে দিন কমতেই থাকবে। সরকার যদি কারো পক্ষ নেয় বা কারো কোনো একটা বিশাল কিছুর, আমরা আসলে সেটা বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস করতে চাই যে সবাইকে মিলে এখনও জিনিসটা করতে চাবে। কিন্তু এই যে একটার পর একটা ঘটনা ঘটছে, তো ঘটনা নিয়েই যদি করতে থাকি সেটা না। আমরা নির্বাচন পরিবেশ তৈরি করার জন্য অনেক কাজ আছে, সেই কাজগুলো যদি আমরা মনোযোগ দিতাম, ফোকাস করতাম, তাহলে মনে হয় অনেক ভালো হতো আর কি। তো এটা আমি বিশ্বাস করতে পারলাম না যে সরকার একটার পর একটা ঘটনা ঘটছে, আরও ঘটনা ঘটবে। এখন কারা ঘটাচ্ছে, কিভাবে ঘটাচ্ছে, কোনো এজেন্সি করছে কিনা বা কারো ক্রীড়নক হয়ে আমরা কেউ করছি কিনা, সেই সব দিকে আমাদের নজর দিতে হবে। এটাও তো বলা হচ্ছে, ইভেন প্রফেসর ইউনূসও বলেছেন যে পুলিশ এখনো প্রস্তুত না, আপনার প্রশাসন এখনো ঠিকঠাক মতো কাজ করতে পারছে না, কিভাবে নির্বাচন করা যাবে তো ঠিকমতো কাজ করতে দেয়া হচ্ছে না। এবং এখানে নির্বাচনের আগে, মানে জাতীয় নির্বাচনের আগে অনেক শর্তযুক্ত নির্বাচন হিসেবে শর্ত জুড়ে দেওয়া হচ্ছে এনসিপির পক্ষ থেকে, জামায়াতের পক্ষ থেকে। আমি সেটাই যে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আগে এটা করতে হবে, পর্যাপ্ত সংস্কার, পর্যাপ্ত বিচার শেষ করতে হবে। এখন পর্যন্ত সংস্কার হয়েছে এতগুলা, যে সংস্কার কমিশন হলো, এতগুলো মিনিস্ট্রি, এত কিছুতে আমি কোনো ভিজিবল বা দেখার মতো সংস্কার তো কিছু দেখিই নাই। আমরা আমাদের নিজেদের সংস্কারিত করি নাই কোনো কিছু। আমাদের দরকার যারা সবাই মিলে একটা সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা এবং নির্বাচন অনুষ্ঠানের দিকে মনোযোগ দেওয়া। এত সংস্কার করে একটা সংস্কার যদি দেখাতে পারতো যে আমি এখান থেকে এই সংস্কারটা করেছি, তাহলে তো বুঝতাম যে এই সংস্কারটার পক্ষে আমরা ম্যান্ডেট দিলাম। ওনারা তো ওনাদের স্বার্থের সংস্কার চায়, নিজের স্বার্থের সংস্কার চেয়ে নিজের মতো করে করবে আর সবাই সেটা মেনে নিবে, সেটা আসলে কঠিনই হবে সবার জন্য। আমার মনে হয় শুভবুদ্ধির উদয় হওয়া প্রয়োজন সবার জন্যই। কারণ যদি রাজনীতি টিকে থাকতে হয়, রাজনীতির ভালোটা যেমন আমরা হিরোশিপটা দেখলাম, ভালো জিনিসটা দেখলাম, এটার নেগেটিভ সাইডটাকেও নিতে হবে, গরমটাও আমাকে নিতে হবে, রাস্তায়ও নামতে হবে, খারাপ দিকটাও দেখতে হবে। আপনাকে অবশ্যই রাজনীতির কঠিন পরীক্ষায় পাশ করতে হবে যদি আপনি এত কিছু চান। মিসেস সোহরাব হাসান, আপনি কি দেখছেন, মানে সংস্কার নিয়ে যত আলোচনা হয়েছে, বিচার নিয়ে যত দাবি উঠেছে, সেই অনুপাতে কোনো অগ্রগতি অর্জন কিছু আছে বলে মনে হয়? কিছু আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নেই। এখন এর একটা বড় কারণ পারস্পরিক অবিশ্বাস। যে কোনো সিদ্ধান্ত, যে কার সঙ্গে কার বিশ্বাস অবিশ্বাসের দলগুলোর পারস্পরিক অবিশ্বাস। একটা তো আছে যে সরকার সুষ্ঠু নির্বাচন করবে কিনা, সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে কিনা, করতে পারবে কিনা, বা সদিচ্ছা আছে কিনা। এটা হচ্ছে এক ধরনের, এটা কম বেশি সব দলের সরকারের প্রতি একটা অনাস্থা আছে। আর রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি অনাস্থা, সেটি হচ্ছে প্রথমত হচ্ছে যে এখন আমাদের রাজনৈতিক ভারসাম্য, যেটা আমরা 90-এর পর থেকে দেখে আসছিলাম, একটা দ্বিদলীয় ব্যবস্থা এবং ক্ষমতার ভারসাম্য, সরকারি দলে থাকুক বা বিরোধী দলে থাকুক, অর্থাৎ যেখানেই থাকুক একটা ভারসাম্য রক্ষার। এই আওয়ামী লীগ মাঠ ছাড়া হওয়ার পর ভারসাম্যটা, এবং পরবর্তীকালে তো তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এই ভারসাম্যটা নেই। সেক্ষেত্রে অন্যান্য দল মনে করে যে নির্বাচনের আগেই বিএনপি সব দখল করে ফেলছে, এটা হচ্ছে তাদের অভিযোগ। সত্য এটা আমি জানি না। আবার এটা যে পুরোপুরি ভিত্তিহীন তাও বলা যাবে না। তাহলে বিএনপির এতজন, প্রায় 3000 না কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, নিশ্চয়ই তাদের তাদের অনিয়ম আছে, তাদের দুর্নীতি আছে, তাদের চাঁদাবাজি আছে। কিন্তু বিএনপি তো বলছে, বা বিএনপি নেতৃত্ব যেটা বলছে, যে এর বেশি আমাদের কি করার আছে, মানে যেটা ওনাদের আর কি করার আছে, যে ওনারা যখন জানছেন না, ওনারা যেটা বলছেন যে পুলিশ ধরুক বা সরকার ব্যবস্থা নিক, আমরা যদি তখন আপত্তি করি তখন না হয় বোঝা যাবে যে আমরা এটার মধ্যে এক ধরনের আপনি বলতে পারেন তাদের যুক্তি, কিন্তু এই যুক্তির মধ্যে এক ধরনের দায় এড়ানোর চেষ্টা আছে বলে আপনি মনে করছেন। কথা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু একই কথা বলতে, তারা ক্ষমতায় ছিল এবং ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের বিরুদ্ধে অভিযোগ আসলেই আমরা তো বহিষ্কার করছি, আমরা তো ব্যবস্থা না। এটা আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য, ক্ষমতায় ছিল, আমরা তো ক্ষমতায় নাই, আমাদের হাতে কোনো ক্ষমতা। কিন্তু অনেকেই বলে আপনাদের যারা প্রতিযোগী, আপনাদের যারা মানে রাজনীতিতে এখন যারা প্রতিযোগী বিএনপির, তারা কিন্তু মনে করে বিএনপি ক্ষমতায় এসে গেছে। সেটা আপনাদের পারসেপশন, ব্যাপারটা তো তাই না, ব্যাপারটা তাই না। আমরা ফিল্ডে আছি, আমরা জানি কত কষ্ট হচ্ছে। আর যেটা হচ্ছে সরকারের দুর্বলতার কারণে, নিষ্ক্রিয়তার কারণে, এক ধরনের কিংকর্তব্য বিমূঢ় অবস্থার কারণে
রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিও কিন্তু অভিযোগ করে সরকারের বিরুদ্ধে যে হাসপাতালগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানে, প্রশাসনেরও কোথাও কোথাও জামাতের কথা আধিপত্য সত্য আছে, তো। জামাতের আপনি শুধু না, আপনি প্রথম এটাই কথা আছে। হচ্ছে আপনি প্রতিটা মন্ত্রণালয়ে প্রথমে আপনি ছাত্র প্রতিনিধি দিয়ে দিলেন। না, তাহলে তো না, প্রথমেই সেটা তো তো আপনার সরকার- এখানের মধ্যে তো না, আমার না, সবচেয়ে সেটা বড় তো সরকার সমস্যা। সিদ্ধান্ত নিয়ে দিয়েছে, ওটার এক ধরনের সমালোচনা। তার থেকেই তো সকল সমস্যা না, না, শুরু বলে আমি মনে করি। ওটা থেকে সকল সমস্যা না, মানে এই যে সরকারের যেটা সমস্যা হচ্ছে এই যে রদবদলটা হলো, এই যে পুরো প্রশাসনকে আমাদের এখানে তো এরকম ব্যবস্থা নেই যে ট্রাম্প আসলে এক ধরনের প্রশাসন থাকবে আর ডেমোক্রেটরা আসলে আর এক ধরনের প্রশাসন থাকবে। এই যে ধরেন কি বলে ফ্যাসিবাদের দোসর হিসেবে যাদেরকে সরানো হয়েছে সবাইকে দোসর ছিল। এই যে 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের সবাই দোসর ছিল। দোসর যদি থাকতো তাহলে এই অভ্যুত্থান হয় না। তাদের অনেকেরই কিন্তু সমর্থন পেয়েছে এই অভ্যুত্থানকারীরা, অবশ্যই এই বিচার বিভাগের পেয়েছে, গণমাধ্যমের পেয়েছে, অবশ্যই পেয়েছে। সুতরাং এটি কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর এক ধরনের সংকীর্ণতা আছে, সীমাবদ্ধতা আছে। তারা এটি যখন তাদের পক্ষে যায় তখন স্বীকার করে বা আনন্দিত হয়, যখন বিপক্ষে যায় তখন এটা বলে না। এই যে প্রশাসনের রদবদল হলো, বিশ্ববিদ্যালয়গুলোর রদবদল হলো, পুলিশের রদবদল হলো, একটি নিরপেক্ষ বা বিচার বিভাগীয় কমিটির মাধ্যমে কেন হলো না? যে যেখানে যেই দখল করেছে এবং কেউ একটা তালিকা দিয়েছে যে এরা দোসর, সঙ্গে সঙ্গে সে হয়তো অফিসে, একজন সচিব হয়তো অফিসে গিয়েছে, অফিসে যেয়ে দেখে তার চেয়ারে আরেকজন বসে আছে। এটা তো কোনো আইনের শাসন হতে পারে না। আইনের শাসন হবে, তার বিচার হতে পারে, তার শাস্তি হতে পারে, কিন্তু তাকে বলতে হবে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগের জবাব কি আপনার, এবং তারপর সেটি একটি কমিটির মাধ্যমে, কমিশনের মাধ্যমে অথবা প্রয়োজনে আদালতের মাধ্যমে তার বিচার হবে। কিন্তু এটা হলো তখন একটা অস্থির পরিবেশ ছিল 5 আগস্টের পরে। ধরে নিলাম 5 আগস্টের পরে এরকম কিছু বিশৃঙ্খলা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলো তো হয়েছে, কিন্তু এরপরে গত 11 মাস ধরে সেই অবস্থা চলবে। এখনো অনেক আমি একটু বলি মূল কথা হচ্ছে যে কোনো অভ্যুত্থানের পরে কিছু বিশৃঙ্খলা হবে, এটা খুব স্বাভাবিক। কারণ যেহেতু এতদিন ধরে 17 বছর ধরে যে জমা সব কিছু, এখন আমরা এখানের মধ্যে ধরেন আপনি যদি সচিবালয়ের কথা বলেন, ওখানের মধ্যে তো মানে ধরেন বিএনপির আছে, তার 14 গোষ্ঠীতে এরকম হিসাব, কোষ্ঠী পাতনের হিসাব করে তাদের পোস্টিং দিয়েছে। তো ওখানের মধ্যে মোস্ট অফ দ্য যিনি যারা ছিলেন অনেকেই স্বৈরাচারের সাথে বা ফ্যাসিস্টের সাথে মিলমিশ করেই চলেছে। যারা একটু আপার টায়ারের দিকে আসছেন তারা বেশি মিলমিশ করেছেন, আর যারা একটু নিচের দিকে আছেন তারা কম মিলমিশ করেছেন। তো সুতরাং টপগুলোকে তো আরও, আমি বলি এটা না, নর্মাল যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল আগে, তখনও কিন্তু এই 3 মাসের মধ্যে এসেই কিন্তু এমনও অবস্থা, এক রাতের মধ্যে অনেককে বদলি করে দিয়েছে। বদলি করে দেওয়ার পরে আমাদের সমস্যাটা হয়েছে, বদলি করে দিয়ে আমরা যদি এদেরকে প্রপারভাবে সাপোর্ট করতাম তাইলে, কিন্তু ব্যাপারটা এমন হচ্ছে যে এক লেয়ার পর আরেক লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার, সবই তো উল্টাপাল্টা। আমরা আমাদের বন্ধু কারা চিনি না, শত্রু কারা চিনি না। যারা বন্ধু হতে পারতো তাদেরকেও শত্রু বানিয়ে দিয়েছে। আমি তো সেই কথা আপনার সাথে একমত, কিন্তু এই পুরো জিনিসটাকে যেভাবে আমরা হ্যান্ডেল করতে পারতাম, আমরা কিন্তু সেভাবে হ্যান্ডেল করি না। আমরা তো করার কথা না, যারা সরকারের করার কথা, সরকারই তো কাজটা করবে সরকার। এখন সেখানে সরকার যে করবে, যে অবস্থাটা হয়েছে, যেখানে আলাদা যদি কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে কেমনে করবে? না, যেখানে ধরেন বিএনপির লোক বসেছে, এনসিপি অভিযোগ করে যে বিএনপি দখল করে নিয়েছে, জামাত অভিযোগ করে বিএনপি দখল করে নিয়েছে, যেখানে জামাতের লোক বসেছে বিএনপি অভিযোগ করে জামাত দখল করে নিয়েছে। এক্ষেত্রে কিন্তু সরকার পরিচালনা করা কঠিন, এবং সরকার সেই কথা যদিও বলতে চাই না, তারপর বলতে চাই আর কি। কারণ আমাদের হিসাবে, আমি তো ডাক্তার, আমার কথা আমি বলতে পারি, যে আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা আমি একটু বলতে পারি ডাক্তার হিসাবে আর কি। আমাদের যারা ড্যাবপন্থী বা বিএনপির কোনো মতে জড়িত ছিল, একটা লোক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও ছিল না, সবাই মেডিকেল অফিসার আকারেই ছিল। যারা প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর আকারে সবাই রিটায়ার করে ফেলেছে। আমাদের কোনো লোক জায়গা মতো বসার লোকও খুঁজে পাওয়া যায় না বিএনপির। কিন্তু যারা ফ্যাসিস্টের সাথে জড়িত ছিল, যারা সো কল্ড ভালো ছিল, তারা কিন্তু অনেকজন এখন বেরিয়ে আসছে যে তারা হয়তো বা অন্য আরেকটি রাজনৈতিক গোষ্ঠীর সাথে জড়িত। তারা অনেকে অ্যাসোসিয়েট প্রফেসর ছিল, অনেকেই প্রফেসর ছিল, অনেকেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল। তারা বড় বড় যত পোস্টগুলো ছিল সবগুলো কিন্তু তারাই
পেয়েছে, এখন পেয়েছে, এটা তারা ভাগ্য হয়তো পেয়েছে, আমাদের ছিল না। সেই কারণে বিএমএ একটা সংগঠন ছিল, ওটা মৃত প্রায়, ওটা মৃত না মৃত আবার জীবিত হতে জীবিত সম্ভাবনা এমন ভাবে ধ্বংস করেছে বিএমএ, ওটা জীবিত হতে বহু বছর লাগবে। বিএমএ সব সদস্যরাই কি মানে স্বৈরাচারের দোষর ছিল? বিএমএ তো কোনো সব মানে মূল ব্যাপার, যারা ডাক্তার হয় তারা যখন বিএমডিসি রেজিস্ট্রেশন পায়, তারপর যখন বিএমএ নির্বাচন হয় তখন ওই জেনারেল মেম্বার বা লাইফ মেম্বার হয়। তো বিএমএর যে নির্বাচন হতো সেই নির্বাচনী ব্যবস্থাটা তো অত বছর হয়নি কোনো কিছু। আচ্ছা, প্রথমেই যদি আপনারা বিএমএ তো কোনো বিএমএ তো কেউ কোনো, আমি বলছি যে একজন বিএনপি নেতৃত্ব যদি প্রথমেই বলতেন যে আমরা পেশাজীবীদের মধ্যে কোনো সংগঠন চাই না, কেন চাই? সেটা আওয়ামী লীগের পক্ষে থাকবে না, বিএনপির পক্ষে থাকবে না, আমরা বাংলাদেশ সবকিছুতে সংগঠন থাকবে। আমরা তো দেশের মধ্যে আমরা যদি পেশাজীবীরা আমরা যদি ঠিকমতো আমাদের ভূমিকা না রাখি, সবকিছুতে ভূমিকা সবকিছু করতে পারবে। চিকিৎসক হিসেবে পেশাজীবীর দায়িত্ব কি? রোগীকে দেখা না, আরো অনেক দায়িত্ব আছে। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের অনেক কথাবার্তা থাকতে পারে, আমাদের অনেক কিছু, আমরা সচেতন মানুষ। একজন চিকিৎসক হিসেবে, হ্যাঁ, চিকিৎসক হিসেবে হচ্ছে আপনার চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন। অবশ্যই চিকিৎসার বাইরে গিয়ে আমি একজন আমলার দায়িত্ব কি? তাহলে তো প্রত্যেকেই, এবং সাংবাদিক, উনি বলছেন যে বাইরে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে পলিসি ইস্যুস দিয়ে তাদের কথা বলতে পারি। আমি স্বাস্থ্য আমি সাধারণ মানুষের সাথে মিশি, আমার একটা বিশেষজ্ঞ হিসেবে আমার একটা মতামত থাকবে না? অবশ্যই মতামত থাকবে। আপনার চেয়েও বেশি অনেক আমলা আছে, অনেক ডক্টরেট আছে। আমি শুনি সৌরভ ভাই, অনেক বড় বড় বিজ্ঞ ব্যক্তি আছে যাদের সাথে সাধারণ মানুষের যোগাযোগ নাই। চিকিৎসকরা এদিক থেকে অনেক সরকারকে নীতি পরিবর্তনে, আপনি সরকারকে নীতি পরিবর্তনে বাধ্য করবেন। আপনি সরকারকে নীতি গণমুখী নীতি যাতে নেয় সেটা বাধ্য করবেন। কিন্তু আমাদের এখানে এর ভিন্ন উদাহরণও আছে। সেই গণমুখী নীতি নেওয়ার জন্য জাফরুল্লাহ চৌধুরী তখন অভিন্ন, আওয়ামী লীগ বিএনপি সব যারা বিএমএ ছিলেন তারা কিন্তু তাকে বহিষ্কার করেছিলেন এবং তার হাসপাতালে আক্রমণও হয়েছিল। সুতরাং সবটাই কিন্তু গণমুখী নীতির কারণে হয় না, দলীয় নীতির কারণে হয়। এর থেকে বেরিয়ে আসতে পর্যালোচনা একটা ভিন্ন একটা জিনিস, যে কথাটা বললেন, আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি আমাকে মূল্যায়ন করতে পারেন। বাংলাদেশে যেমন চোর ছেচর থাকে, ডাক্তারও থাকে, ভালো ডাক্তার ম্যাক্সিমাম আছে, কিছু খারাপ ডাক্তারও আছে, ভালো সাংবাদিক যেমন আছে, ভুয়া সাংবাদিক, এখন সাংবাদিকটাও তো দলীয় রাজনীতি করছে। আমি বলছি যে এই যে বাংলাদেশে আমি দুঃখিত যে আমি ড্যাব বা স্বাধীনতা চিকিৎসক পরিষদের কথা না বলে এই যে আওয়ামী সাংবাদিক ইউনিয়ন, বিএনপি সাংবাদিক ইউনিয়ন, এটাই কেন থাকবে? সাংবাদিকদের একটা ইউনিয়ন থাকবে তার পেশাগত স্বার্থ, পেশাগত সুরক্ষা এবং পেশাগত মান উন্নয়নের জন্যে, এবং সরকারের সাথে দেন দরবার করার জন্যে, নীতি মানে মত প্রকাশের স্বাধীনতার জন্যে। চিকিৎসকেরও এরকম নীতিগত বিষয় থাকবে। আমরা তো ভিন্ন গ্রহ থেকে আসি না। সাংবাদিকরা প্রথমে ডিওএসএ বিএফএসএ ভাগটাক তো আগে সাংবাদিকরা করছে, সেটা প্রথম অন্যায়। ডাক্তাররা করছে, ইঞ্জিনিয়াররা করছে, প্রথম আত্মঘাতী কাজ হলো সেখানে। আমি সেটাই বলছি, আমরা ছোটবেলা যেভাবে বড় হয়েছি, আমাদের যে চিন্তা ভাবনা ছিল, যেভাবে আমাদের একটাই টেলিভিশন চ্যানেল ছিল, আমরা বিভিন্ন ধরনের ভালো ভালো মানে অনুষ্ঠান দেখতে পারতাম। যেই ইংলিশ মুভিগুলা বা যে সিরিজগুলা বলিউড হলিউডের টপে ছিল সেগুলো বাংলাদেশে আনা হতো। তা আমাদের রুচিটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ছিল, বাংলা মিডিয়ামে পড়লেও আমরা সব কিছু নিয়ে কিন্তু করতাম। এখন আমাদের কাছে প্লেটে হাজার হাজার ধরনের খাবার, এখন কে কোনটা খাচ্ছে আপনি তো বলতে পারবেন না জিনিসটা। তো এখন আপনি রুচির কথাটা, কারণ আপনি সেই আমাদের ওল্ড স্কুল বয়েজের মতো আগের মতো এটা বলে ভালো হতো, এগুলো হবে না। এখন বাংলাদেশে যা আছে সেভাবেই কথা বলতে হবে। বাংলাদেশের এখন যা অবস্থায় যে মব জাস্টিস আছে, এটাকে কি করে নর্মালাইজ করা যায় এটা নিয়ে কথা বলি। আমি যদি অন্যান্য লেভেলে কথা বলি সেটা কিন্তু আসলে বাংলাদেশের বাস্তবতা। আমি আদর্শ নাই, এখন আদর্শ ভিন্ন। আদর্শ অবস্থানকে যদি আমরা তৈরি করতে না পারি তাহলে আমরা গণতন্ত্র কিন্তু আদর্শের অবস্থানে নিয়ে যেতে পারবো না। তাহলে এখনকার লোকজন বুঝছে গণতন্ত্রটা কি জিনিস, গণতন্ত্রের আকাঙ্ক্ষা দায়িত্ব আমাদের না। 17 বছর ধরে যে আমরা যুদ্ধ করলাম একটা ভালো ভোটের অধিকারের জন্য, একটা গণতন্ত্রের আশায়। গণতন্ত্রের প্রথম কথা মত প্রকাশের স্বাধীনতা। আমার মত প্রকাশকে আমি করতে পারছি প্রপার, আপনার স্বার্থের বিরুদ্ধে গেলে তো আমি মত প্রকাশ করতে পারছি না। বর্তমান সব আমি যা বলতে চাচ্ছি আমি তা বলতে পারি না। আমি বলতে চাই যে আমিও অনেক কাজ করেছি, আমিও যুদ্ধে গিয়েছি, আমিও অভ্যুত্থানের রক্ত দিয়েছি বা আমি সময় দিয়েছি, কিন্তু না আমার ইয়েটা স্বীকার করা হয় না, সব আমরা করেছি। তো একটা পক্ষ যদি করে ফেলে সব কিছু, তাহলে এখন তারা চালাক সব কিছু, সেই ম্যান্ডেট নেই। আমরা মানলাম যে আপনারা সব করেছেন, তো আপনি আমাদের একটা সুন্দর একটা সুষ্ঠু একটা ভোটের অধিকারটা করে দেন। ভোটের মধ্যে যেই পাশ করুক তাকেই আমরা মেনে নেব। আমরা শুধু এতটুকুই চাই, এর চেয়ে বেশি কিছু চাই না। একটা প্রপার সুষ্ঠু
সুষ্ঠু বা সঠিক নির্বাচন হলে বাংলাদেশের অর্ধেক না 90% প্রবলেম সলভ হয়ে যাবে। না, আপনি যাদের উদ্দেশ্যে বলছেন তারা তো কেউ নাই এখানে, সুতরাং না, ওই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তবে But আপনার observation কি? আপনি কি বলছেন সেটা যারা একটা বিষয়। একসঙ্গে অভ্যুত্থান করেছেন, যারা আন্দোলন করেছেন, আন্দোলনে জয়ী হয়েছেন, তাদের এই বিভক্তিটা বেদনাদায়ক। তাদের একটা কিন্তু আমি একজন অ্যানালিস্ট হিসেবে আপনার কাছে বুঝতে চাই, এই বিভক্তিটা শুরু হলো কোত্থেকে, ইনিশিয়েট করলো কে বা কারা? এখানে সরকার একটা ভূমিকা আছে। মানে সরকার কি বিভাজনের রাজনীতি উস্কে সরকার দিয়েছে? বিভাজন না, সরকারি পক্ষ বিপক্ষ নিয়ে নিয়েছে। সরকার যখন বলে যে এই আন্দোলন, এই সরকার হচ্ছে ছাত্রদের আন্দোলনের ফসল, মানে এবং তারাই ভবিষ্যৎ নির্ধারণ করবে, তারাই তাদের দ্বারা নিয়োগকৃত। তখন অন্যেরা, বিএনপি সহ অন্যান্য যেসব দল এই আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছে, জীবন দিয়েছে, এবং এই ছাত্রদের আন্দোলন তো 56 দিনের আর 36 দিনের, আর তাদের আন্দোলন তো 16 বছরের। সুতরাং তারা স্বাভাবিকভাবে আহত হয়েছেন, তারা মনক্ষুণ্ণ হয়েছেন, এবং তাদের কর্মকাণ্ডে তাদের ভাষায় সেটার প্রকাশ পেয়েছে। এটা একটা বিভক্তির কারণ। এখন সেটা কেই করতে পারতেন। আমাদের এরকম আমরা ভেবেছিলাম যে আমাদের জাতীয় অভিভাবক হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী, তিনি অভিভাবক হিসাবে এটা সমাধান করবেন, এবং তিনি কিন্তু দায়িত্ব নেওয়ারও আগে বিমানবন্দরে এবং পরবর্তীকালে আরেক বক্তৃতায় বলেছিলেন যে পুরো বাংলাদেশ একটা পরিবার, যারা অন্যায় করছে তাদের বিচার হবে, কিন্তু ওই সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। এখন কিন্তু যারা পরাজিত হয়েছে তাদের তো বাদই দিলাম, কিন্তু যারা বিজয়ী হয়েছে তাদেরও সবাইকে নিয়ে চলছে না। এখন তো সরকারের মধ্যে অবিশ্বাস যে অমুক দল ক্ষমতায় আসলে আমাদের কি হবে, আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে কিনা। সুতরাং সরকার এই যে নির্বাচন নিয়ে যে এক ধরনের কি বলে সংশয় সন্দেহ, এটার মধ্যে সরকারেরও একটা ভূমিকা আছে। না হলে একটা নির্বাচনের তারিখ দিবে, ওই দিন যদি যে কোনো পরিবেশ পরিস্থিতি, একটা বিরাট ঘূর্ণিঝড় হলো, ভূমিকম্প হলো, ওই দিন নির্বাচন করতে পারলো না। 70-এর নির্বাচনের তারিখ ছিল অক্টোবরে, ঘূর্ণিঝড়ের জন্য করতে পারেনি, পরে ডিসেম্বরের নির্বাচন, বন্যার জন্য করতে পারেনি। নভেম্বরের ঘূর্ণিঝড়ের পরেও কিন্তু উপকূলীয় জেলাগুলো বাদে নির্বাচন হয়েছে পূর্ব নির্ধারিত তারিখে। তো সরকার একটা তারিখ দিয়ে যেত না যে 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। 15 ফেব্রুয়ারি না পড়লে জাতির উদ্দেশ্যে জাতির কাছে ব্যাখ্যা করলো যে এই কারণে পারলাম না, আমি 15 দিন বা 2 মাস সময় নিলাম। কিন্তু এখনও ওই যে প্রথম ছিল ডিসেম্বর না জুন, তারপর হলো এপ্রিল না ফেব্রুয়ারি, এখন হচ্ছে এপ্রিল না ফেব্রুয়ারি। মানে এই ডিলেমা কেন? এই মানে কি বলে দোলাচল, ওটাই মূল উদ্দেশ্য যদি থাকে, এই ডিলেমা তো থাকতেই থাকবে। হ্যাঁ, সুতরাং এই যে অবিশ্বাস, আপনি বলেন যে পারস্পরিক অবিশ্বাস থেকে থাকে, সরকার ধারণা থাকে যে আমি এই সময় নির্বাচন করব। আমাদের সকল প্রোগ্রাম, সকল কর্মসূচি সবকিছু আসলে নির্বাচনমুখী হওয়ার কথা। এখন আমি তো কোনো নির্বাচনের জন্য কোনো তোড়জোড় বা কোনো ধরনের কোনো কিছু দেখতেই পাচ্ছি না। শুধু একমাত্র হবে এখন আমি সারাক্ষণ ঐক্যমত্য কমিশনের মাধ্যমে বিভিন্ন বিষয় এগুলো করে পরে আমি আসলে ঐকমত্য প্রক্রিয়া কতখানি এগোচ্ছে বলে আপনারা মনে করছেন? যে তাও তো কিছুটা আমাদের জুলাই ঘোষণা, জাতীয় যতটুকু মানে ভোকাল করে দেওয়া সম্ভব, যতটুকু মিনিমালাইজ করে, যতটুকু মানে সবাইকে যতটুকু মানে আমার মনে হয় আমাদের পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে মানে শুভকামনার কোনো অন্ত নাই। প্রচুর ছাড় দিয়েছে ইতিমধ্যে, আরও ছাড় হয়তো দিবে, কিন্তু তারপরেও আমরা বলি যে আপনি নির্বাচনটা শেষ করে ফেলা। একটা ভালো নির্বাচন করলে এই সমস্ত অপরচুনিস্টিক যারা আছে, যারা বিভিন্ন সময় এখন বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠছে এবং অনেকে প্রতিষ্ঠা পেতে চাচ্ছে, এবং এই হঠাৎ করে যারা হয়ে যাচ্ছে, তাদের জায়গা থাকবে না। কিন্তু শামীম ভাইয়ের সাথে আমি যোগ করতে চাই, সর্বশেষ যে বৈঠকের ফল এবং বৈঠকের ঐকমত্য কমিশনের সভাপতির যে বক্তব্য, তাতে মনে হলো যে বোধহয় আবার জটিলতার দিকে যাচ্ছে। তিনি বলেছেন যে ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকবেন না, এটাই হচ্ছে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত, এবং সেটা এক ধরনের যে যারা আপত্তি করেছে তাদের আপত্তি সহ তারা এগোতে চান। সেক্ষেত্রে বিএনপির কী অবস্থান নেবে তার উপর নির্ভর করবে। এক হতে পারে তারা আপত্তি সহ মেনে নিলেন, তাহলে হয়তো সমস্যার সমাধান হবে, একটা অগ্রগতি আমরা দেখব। যদি বিএনপি না মেনে নেয়, অনেক ক্ষেত্রেই হয়েছে বিএনপি যেটা মানেনি সেটা কিন্তু সরকার করতে পারে, এই ঐকমত্য কমিশন করতে পারেনি। আবার কোনো কোনো ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ছাড় দিয়েছে, আর ছাড় দিয়েছেও। একটা হচ্ছে যে যেমন বিএনপিরও এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি
যে অনেকগুলো দল আনুপাতিক হারে ভোট চেয়েছে। প্রথমে বামরা চেয়েছে, পরে জামাত এবং অন্যান্য, এবং এনসিপি তো চেয়েছেই। কিন্তু ঐকমত্য কমিশনের ভাষাভঙ্গিতে তাদের বক্তব্যে মনে হচ্ছে যে তারা চান যে এই আগামী নির্বাচন নিম্নকক্ষে বর্তমান পদ্ধতিতে নির্বাচন হবে, উচ্চকক্ষে আনুপাতিক হারে হোক, মানে ভোটের ভিত্তিতে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে বিএনপির আপত্তি না করলেই ভালো হতো। কারণ বিএনপির সবটাই যদি তাহলে হয় কি, তাহলে উচ্চকক্ষটা হবে নিম্নকক্ষের বর্ধিত সংস্করণ, মানে নিম্নকক্ষে যাদের আধিপত্য থাকবে তাদেরই আধিপত্য থাকবে উচ্চকক্ষেও। কিন্তু নিম্নকক্ষে যদি নিম্নকক্ষেই তো প্রথমত সরকার গঠন করবে নিম্নকক্ষ দিয়ে, সেই সরকার গঠনের পর উচ্চকক্ষে যারাই আসুন তো ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু বিএনপি এই আনুপাতিক বিষয়টা মানতেই চাচ্ছে না কোনো ক্ষেত্রে। আমি জানি না কেন মানে আপনার এখানের মধ্যে সবকিছু তো একটা ভয় কাজ করে, এখানে অন্য কোনো কিছু চলছে কিনা। কারণ বিএনপি বড় দল হিসাবে, আমি তো বলেছি এটা জনগণের দল, তো একটা নেতা থাকলে 10টা 10 জন কর্মী আছে, 10 জন কর্মী থাকলে 100 জন সমর্থক আছে। তার মানে হচ্ছে যে এটা গণসংগঠন। আর যে ক্যাডার ভিত্তিক সংগঠন যারা আছে, যারা সমর্থক তারাই কর্মী, তারাই নেতা, তো তাদের সব কিছু এক জায়গার মধ্যে আসে। তো তারা তো চাইবে এই জিনিসটা করতে। তখন আমি তো বলেছি অনেক ছাড় বিএনপি দিয়েছে, বিএনপি বড় সংগঠন হিসাবে অনেক ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে। সামনে দেখেন কি হয়, কারণ আমরা তো ধৈর্য এবং আমরা তো মানে বিএনপি ঐক্য ধরে রাখার জন্য আমি বলছি, এই যে আমাদের সবাই যারা তরুণ নেতৃত্ব তাদেরকে সামনে রাখার জন্য, তাদের যথাযথ মর্যাদা দেওয়ার জন্য শিবির, জামায়াত সহ অন্যান্য যারা যারা স্টেক হোল্ডার আছেন সবার জন্য সর্বোচ্চ ছাড় দিচ্ছে বিএনপি, এবং ঐক্যটা ধরে রাখার জন্য যা যা করা দরকার আমি মনে করি এখন পর্যন্ত তাই করছে। কিন্তু সব কিছুর এটা শেষ আছে, আপনি শুধু টেনেই নিয়ে যাবেন আর আমরা সবসময় ছাড়ি দিয়ে যাব, এভাবে জানেন এটার পরিণতি কি হবে। এটা সরকারের নিরপেক্ষতা, সরকারের সক্ষমতা, উদ্দেশ্য সবকিছু প্রশ্নের মধ্যে, এবং এই প্রশ্ন কাটিয়ে উঠে এই সরকার কিভাবে একটা নির্বাচন করবে বা কবে শক্তিকে রাজনৈতিক দল মানে জনগণ। অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার তো নির্বাচনের মাধ্যমে আসেনি, আর নির্বাচনের মাধ্যমে আসলেই যা কিছু করার এখতিয়ার কিন্তু নাই। যদিও একজন উপদেষ্টা বলছিলেন যে আমরা গণ অভ্যুত্থানের মধ্যে এসেছি, আমরা যা কিছু করতে পারি, কিন্তু যা কিছু কেউ করতে পারে না। যা কিছু করার পরিণাম কি হয় আমরা 16 বছরে দেখেছি। সুতরাং এই সরকার ভবিষ্যতে যারা আসবে সবারই চিন্তা করতে হবে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের মনোভাব। আপনি বলছিলেন যে এই সরকারের এই অবস্থান, রাজনৈতিক দলগুলো যদি এই সরকারকে শক্তি না যোগায় তাহলে এই সরকার চলতে পারবে না। আর আরেকটি শক্তি, সেটা হলো অদৃশ্য শক্তি। কারণ আমরা তো দেখি যখনই সরকার বিপদে পড়ে সেনাবাহিনী আসে, তো সেনাবাহিনী একটা শক্তি, সরকারকে স্বীকার করতে হবে। কারণ এখন একটা নির্বাচিত সরকার নেই যে মানে তারাই বেসামরিক প্রশাসন সব কিছু পরিচালনা করবে। এমনকি নির্বাচনের জন্যে যে পরিস্থিতি, নির্বাচনের জন্য যদি সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা না নেয় এবং শুধু ওই স্ট্রাইকিং ফোর্স হিসাবে না, তাদের আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে নির্বাচনটি সুষ্ঠু করার জন্য। আর রাজনৈতিক দলগুলো যদি, এখানে সরকারের পক্ষেও কিন্তু একটা বক্তব্য আছে, রাজনৈতিক দলগুলো যদি প্রত্যেকের বিরুদ্ধে থাকে, প্রত্যেকের যুক্তি খণ্ডন করতে থাকে এবং পাল্টা যুক্তি দিতে থাকে, তাহলে এটা কিন্তু এক ধরনের 2 মাস ধরে আলোচনা হয়েছে, এবং এই আলোচনার কত দূর যাবে। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলছেন যে আমরা 30 তারিখের মধ্যে শেষ করতে চাই। তো সুতরাং আপনি যে আশাবাদ ব্যক্ত করেছেন এবং বিএনপি ছাড় দেবে বলছেন, তা আমরা দেখতে চাই যে 30 তারিখের মধ্যেই 30 তারিখের মধ্যেই একটা সমঝোতাতে আসা উচিত। না হলে 5 আগস্টের মধ্যেও যদি না হয়, এনসিপি বলে দিছে তারা ঘোষণাপত্র শহীদ মিনারে দিবে, এবং তাহলে কিন্তু আরেকটি শুধু জটিলতা না, একটা বিশৃঙ্খল অবস্থার দেখা দিতে পারে। এই কারণে বিএনপি বড় দল হিসেবে ছাড় দিয়ে হলেও এক ধরনের অন্তত নির্বাচন হতে। কি মনে করেন বিএনপি কি বড় দল হিসাবে তাদের যত পরিমাণ দোষ আমাদের ঘাড়ে আসছে, এই যে যত ধরনের গালি আমাদেরকে দেওয়া হচ্ছে, আমরা কি সেটা কি আমরা তার প্রাপ্য? বড়কে উদারতা দেখাতে হয়, অনেক উদার দেখাচ্ছে, আরো উদারতা দেখাবো। যেমন আমি উদাহরণ দেই, জামাত ইসলামের পুরো ওই দিনের জনসভার লক্ষ্য ছিল বিএনপি।
তারপরে জামাতের আমির অসুস্থ হওয়ার পর বিএনপি মহাসচিব দেখতে গিয়েছেন, আরও একজন তার সঙ্গে ছিলেন। আমি মনে করি যে এই রাজনৈতিক এই সৌহার্দ্য, এটা হচ্ছে গণতন্ত্র। বিএনপি তো সারা জীবনে একটা উদার রাজনৈতিক দল, যত উদারতা বিএনপি বারবার দেখিয়েছে। আমি বারবার প্রথমেই বলেছি একটা কথা, আপনি একবারও বলতে পারবেন না গণবিরোধী কোনো কিছু বিএনপি করেছে, একটা দেখাতে পারবেন না। যদি কোনো কিছু করে থাকে সেটা কিন্তু স্বীকার করে নিয়েছে, যদি করেও থাকে সেটা উল্টো স্বীকার করে নিয়েছে। জনগণের পক্ষের এই বিতর্কে আসছি না। আগামী নির্বাচনটি কিভাবে হবে, জুলাই সনদ কিভাবে হবে, এবং রাজনৈতিক দলগুলো মোটামুটি একটি সমঝোতায় না আসলে কিন্তু এটা হবে না, আর না হলে নির্বাচনটাও হবে না। আমরা কি চাই যে এই নির্বাচন না? কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন করতে পারি, জোর করে সমঝোতায় পৌঁছে, রাজনীতি তো এক একজনের রাজনীতি এক এক আদর্শ এক আলাদা, কর্মসূচি আলাদা। আজকে কেউ পিআর চাইছে বলেই যে পিআর হতে হবে, ইভেন সেটা যদি বিএনপিও চায়, অন্যরা না চায়, মানে এই ঐকমত্য জোর করে প্রতিষ্ঠা করতে হবে। জোর করে না, একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ, এটার ব্যাপারে তো নিশ্চয়ই কারো সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার তো পুলিশ বাহিনীকে অ্যাক্টিভেট করা, প্রশাসন ঠিক থাকা, আর্মির সঙ্গে এনগেজমেন্টটা বাড়ানো, ইলেকশন কমিশন। দ্বিতীয় হচ্ছে যে এই যে পলিটিক্যাল পার্টিগুলো যেন ভায়োলেন্স না করতে পারে। এই যে এত সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন যে 2 মাস ধরে আলোচনা করে, এর একটা কিন্তু লক্ষ্য যে ভবিষ্যতে স্বৈরাচারের প্রত্যাবর্তন, এটা কি কেউ ঠেকাতে পারে? এটা কি কোনো ঠেকাতে পারে? আপনি তো আমার চেয়ে অনেক ভালো জানবেন যে আওয়ামী লীগ তো সংবিধানের মধ্যে ঢুকিয়েছিল যে অনির্বাচিত কেউ ক্ষমতায় আসতে পারবে না। ঠেকানো গেছে? মানে ঠেকানো যায়নি এই কারণে যে তারা এই কথা বলে 3টি অনির্বাচিত নির্বাচন করেছে। আমি সেটাই বলছি, ক্ষমতায় থাকতে চাচ্ছে। আমি সেটাই বলছি, এটা তো জোর করে আপনি চাপিয়ে দিতে পারবেন। তবে আমি মনে করি যে এই সরকারের প্রতি যেমন আপনি হিটলার মুসোলিনির কথা বলেন, তারা তো নির্বাচিত, জনপ্রিয়, সবাই তো নির্বাচিত, তারা কি হয়েছে পৃথিবীতে? সুতরাং তো কোনো গ্যারান্টি নাই তো। এখন এটাও ঠিক যে 50 এখন তো 30টা দল অংশ নিয়েছে, 30টা দল যে 30 মত থাকে সেখানে এক জায়গায় আনা কিন্তু কঠিন, কিন্তু বিএনপির পক্ষে সহমত প্রকাশ করেছে। যেমন গণতন্ত্র মঞ্চ তো বিএনপির সঙ্গে একযোগে যুগপৎ আন্দোলন করেছে, এবং বিএনপি তো ভবিষ্যতের জন্য জাতীয় সরকারের কথাও বলছে, সেটাও একটা বারবার বলেছে। যত সংস্কার আমরা সব যে 31 দফা তো আমরা অনেক আগেই দিয়েছি, এটা আমরা বলেছি আমাদের একদম স্পেসিফিক। আবার 31 দফাই চূড়ান্ত নয়, কিন্তু 31 দফা যদি চূড়ান্ত হতো তাহলে তো ওই দলিল নিয়েই সামনে নির্বাচন করতে পারতো, নিশ্চয়ই এর বাইরে কিছু আছে। এবং এটা বিএনপিও বলছে, বিএনপি আমরা গ্রহণ বর্জন করতে রাজি আছি। মানে এখন হচ্ছে কি, এই সরকারের মনোভাব নিয়ে একটা সমস্যা, অর্থাৎ সরকার কি চায়। সরকার যদি নির্বাচন চায়, কোনো রাজনৈতিক দল এটা বাধা দিয়ে ঠেকাতে পারবে না। আবার সরকার যদি এটা অজুহাত তুলে যে অমুক রাজনৈতিক দল তো রাজি না, অমুকে তো দ্বিমত করছে, এখানে সরকারকেও কিন্তু এগিয়ে আসতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে। এবং প্রোঅ্যাক্টিভ না শুধু, ইতিবাচক, মানে সব ক্ষেত্রে ইতিবাচক মনোভাব দেখাতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর আস্থা আনতে হবে। তার আস্থা কিভাবে আনবে, তার কাজের মধ্য দিয়ে আনতে হবে। তাকে প্রতিটি ক্ষেত্রে ওই যে পক্ষ বিপক্ষে যাওয়া যাবে না, তাকে নিরপেক্ষ হতে হবে, বস্তুনিষ্ঠ হতে হবে, সত্যকে ধারণ করতে হবে। আমি আসছি আপনার কাছে, আমরা শেষের দিকে, ক্লোজিং রিমার্কস সব মিলিয়ে আসলে কি দেখছেন, কি হওয়া উচিত? কি আসলে মানে যেহেতু 1 বছর জাস্ট পার হলো, এখনই মন্তব্য করা খুবই কঠিন। তারপরে আমরা যা আশা করেছিলাম সেই আশার কাছেও মানে ধারে পাশেও আমরা নাই। তবে আমরা মনে করি সবার মধ্যে শুভবুদ্ধির উদয় হবে, এখনও আমরা সেই স্পিরিটটা ধরে রাখবো, এবং আমরা আশা করব যে সবাই মিলে একটা সুস্থ একটা গণতান্ত্রিক ধারায় আমরা ফিরে আসবো। কারণ গণতান্ত্রিক ধারায় যদি আমরা ফিরতে না পারি, আমি এই কথাটা বারবার বলছি, গণতন্ত্রের ধারায় ফিরতে হবে, এবং সেই ফেরার জন্য যা যা করা দরকার এটা সরকারকেই করতে হবে, এবং আমাদের যারা অন্যান্য অংশীজন আছে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকেও একটু ছাড় দিতে হবে। আপনি দেখেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন? আমি তো দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্নচারী, স্বপ্ন দেখতে ভালোবাসি। আমি বিশ্বাস করি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। স্বামী ভাই আসন্ন বোধহয় ঠিক হয়ে গেছে। বাট আপনি কি আবার যদি প্রশ্ন করতে চাই যে আপনি কি মনে করেন সরকার এই নির্বাচন করবার জন্য নিরপেক্ষ ভূমিকায় আছে বা থাকতে পারবে? সরকারের সেই ফোকাসটা নাই, সরকারের সেই একটা ভালো নির্বাচন করবার জন্য যে ধরনের সক্ষমতা দরকার আছে,
কিন্তু সরকার সবাই, কারণ সরকার যদি নির্বাচন করতে চায়, যারা যারা করবে সবাই কিন্তু অ্যালাইন হয়ে যাবে। সরকারের মানে মানে যে সেই ইচ্ছাটা যদি ঠিকমতো করে, সদিচ্ছাটা যদি ঠিকমতো হয়, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি বিশ্বাস মানে আপনি বলছেন যে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলেই, তারিখ ঘোষণা করলে বা নির্বাচনের পথে হাঁটলেই সবাই এক হয়ে যাবে, সবাই অ্যাক্টিভ হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। সোহরাব হাসান, আমারও মনে হয় যে সরকার যে তারিখ ঘোষণা করে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যদি পুরোপুরি আস্থাশীল হয় সরকারের প্রতি, যে সরকার নির্বাচনটি করতে চায়, এখনও সংশয় দ্বিধাদ্বন্দ্ব আছে, এই দ্বিধাদ্বন্দ্ব যদি সরকার কাটাতে পারে তাহলে এই নির্বাচনের পরিবেশও সুষ্ঠু হবে। মানে আমরা একেবারে সর্বোত্তম কি ধরনের নির্বাচন আপনি দেখছেন? মানে এটা বলা খুব কঠিন, কারণ নির্বাচন ধরে নিলাম ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, নির্বাচন এখনও তাহলে 7-8 মাস বাকি। এই 7-8 মাসের পরিবেশ পরিস্থিতি কোন দিকে যায়, কিভাবে গত 15 দিনে যে ঘটনা ঘটছে, 15 দিন আগে কি ভাবা গেছে যে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে এত দ্রুত অঘটনগুলো ঘটছে? এখন এটি নির্ভর করবে যে আগামী এই অঘটন যত কমাতে পারে আর ঘটনাকে যত সামনে এগিয়ে নিতে পারে, ঘটনা মানে নির্বাচনী পরিবেশ পরিস্থিতি। কিন্তু একটা তো জাতিসংঘ সহ বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনাররা এখন বলতে শুরু করেছে যে এটা ইনক্লুসিভ ইলেকশন হতে হবে, এবং দেশের ভেতর থেকেও কারো কারো এই দাবি খুব জোরালো না হলেও আছে। সেই ইনক্লুসিভ ইলেকশন আপনি দেখেন? ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক, অন্তর্ভুক্তিমূলক মানে আমাদের 13 কোটি ভোটার, একদিকে ইনক্লুসিভ, অন্যদিকে পার্টিসিপেটরি, ভোটার ভোট দিতে যাবে, এই পরিবেশটা নিশ্চিত করা। প্রবাসী ভোটার নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু প্রবাসী ভোটারে খুবই হতাশাজনক, মাত্র কয়েক হাজার নিবন্ধন করেছে অন্য, সুতরাং এখানে 1 কোটি বাদ গেল। অন্য ক্ষেত্রে হচ্ছে যে সাবেক যে সরকার ছিল সেই সরকারের সমর্থক, কর্মী নেতার কথা বলছি না, যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের কথা বলছি না, তার যে সমর্থক গোষ্ঠী, তারা কাকে ভোট দেবে? তারা কি ভোট কেন্দ্রে যাবে না? যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে আপনি ধরেন তাদের 2 কোটি বা ওই দলটি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, আমি এইভাবে যদি প্রশ্নটা করি, দলটি যদি অংশগ্রহণ না করতে পারে, এটি অবশ্য ফরাসি রাষ্ট্রদূত, ব্রিটিশ রাষ্ট্রদূত সম্ভবত তারা এক ধরনের, ব্রিটিশ রাষ্ট্রদূত না, ফরাসি রাষ্ট্রদূত এবং এখানকার ইউএনডিপি প্রধান, তারা এক ধরনের কি বলে কৌশলী জবাব দিয়েছেন যে অন্তর্ভুক্তি মনে করছে ভোটারের উপস্থিতি, এবং তারা ক্ষমতাচ্যুত সরকারের যে দল আওয়ামী লীগের অনুশোচনার কথা বলছেন, ক্ষমা প্রার্থনার কথা বলছেন, যে অন্যায় হয়ে গেছে সেটা যদি করে তাহলে অন্তর্ভুক্তিমূলক। এখন এটি কিন্তু রাজনৈতিক দলগুলো, এমনকি প্রথম দিকে প্রধান উপদেষ্টাও বলেছেন, বিএনপিও এটা জোরে সোরে বলতেন, আর সাম্প্রতিককালে কিন্তু এখন কোনো দলই এই কথাটার বলছে না। এখন এখানেও রাজনীতির হিসাব নিকেশ, ভয় বলছে না নাকি অন্য কোনো কারণে? ভোটের হিসেব নিকেশ এবং নির্বাচনের হিসেব নিকেশের কারণেই যে কোনটায় তার লাভ হবে, আওয়ামী লীগ থাকলে লাভ হবে, আওয়ামী লীগ না থাকলে লাভ হবে, এই লাভ ক্ষতির মধ্য দিয়ে আমরা চলছি। তবে আমরা চাই জনগণ যাতে লাভবান হয় এবং সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক। ডক্টর শামীম এই জায়গায় কোনো মন্তব্য করবেন? আমি শেষ করব। না, এটা ঠিকই আছে যে অন্তর্ভুক্তিমূলক যে কথা বলছেন, যদি একটা ভালো নির্বাচন হয় আমি মনে করি সবাই ভোট দেবে, সবাই আসবে, ভোটে সবাই আসবে। এখন আপনি বলতে পারেন কোনো দল আসবে কিনা, সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু আমি মনে করি ভালো নির্বাচন হলে অবশ্যই সবাই একদম ইনক্লুসিভভাবে সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। ব্যাপারটা এমন থাকবে না যে আমি একটা অংশ নির্বাচন করলাম না বা আমি বর্জন করলাম, এই বাস্তবতা বাংলাদেশে নাই। বাংলাদেশের ভোটাররা যদি অন্তর্ভুক্তিমূলক ধরা হয় তাহলে ভোটাররা সবাই আসবে, এটা আমি বিশ্বাস করি। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনি দেখতে পারেন। প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম এবং মিস্টার সোহরাব হাসান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানে বার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন, কোথাও কোথাও খানিকটা ভিন্ন মত প্রকাশ করেছেন, কিন্তু দুজনেরই একটা কথা যে বাংলাদেশকে গণতন্ত্রের পথে উঠতে হবে এবং তার জন্যে একটা নির্বাচন অত্যন্ত জরুরি বাংলাদেশে, এবং অবশ্যই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন। এবং নির্বাচন ছাড়া আসলে এই মুহূর্তে বাকি যে সংকটগুলো আছে সেই সংকটগুলো মোকাবেলার কোনো সুযোগ নেই। এবং ওনারা দুজনেই মনে করেন যে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়া মাত্র
বাকি যেসব সমস্যা বা ডিসঅর্ডার যেগুলো আমরা দেখছি সেগুলো যথাযথ পথে চলে আসবে এবং সব কিছুই সবার মধ্যে একটা আস্থা তৈরি হবে এবং সংকটগুলো অনেক দ্রুত কাটবে। অন্যথায় এই সংকট আরও ঘনীভূত হবে এবং এই সংশয়ও আছে যে এই সরকার নির্বাচন করতে গেলে বা তারা যে প্রক্রিয়া হাঁটছে, এই ধরি মাছ না ছুঁই পানি, আজকের সঙ্গে কালকের সঙ্গে, এই ধারায় নির্বাচন একটা বড় সংকট তৈরি করতে পারে এবং সংঘাতময় উঠতে পারে পরিস্থিতি। কাজেই সরকারকে পজিশনটা ক্লিয়ার করতে হবে, একটা নিরপেক্ষ অবস্থান নিতে হবে এবং নির্বাচনের তারিখ ঘোষণা করলে খানিকটা সক্ষমতা প্রদর্শন করলে, অতীতে রেকর্ড আছে 78 দিনও বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, কারণ চাইলেই নির্বাচন করা সম্ভব। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।